Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের 13th সেপ্টেম্বর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম স্টার্ট হতে চলেছে। তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথসের ক্লাস করিয়ে থাকি। তো তোমাদের জন্য আমরা একটি সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমরা ডেলি 20+ কোশ্চেন্স প্র্যাকটিস করছি এবং আমাদের এক্সাম পর্যন্ত এই ক্লাসটা ডেলি চলবে। তো তোমরা অনেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করছো যে স্যার আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে নিয়েছি এবং তারপরেও কিন্তু আমরা কোশ্চেন্সগুলো সলভ করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের ফর্মুলাগুলো ঠিকঠাক আমরা বুঝতে পারছি না কোথায় কোন ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব। তো সেই জন্য তোমাদের কথা ভেবে আমরা একটা ফর্মুলা রিভিশন ক্লাস করব। এই ক্লাসটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। আজকে আমাদের পার্ট 1-এর ক্লাস। এই পার্ট 1-এতে আমরা কয়েকটা চ্যাপ্টারকে রেখেছি, সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো ডিসকাস করব এবং এর নেক্সট ক্লাসে আমরা পার্ট 2-তে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমরা ডিসকাস করে নেব। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমি বলে রাখি, আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে যেটা ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সেখান থেকে আমাদের কিন্তু ফর্মুলা সেরকম কিছু নেই। আমাদের মেনলি ওখান থেকে 3টে টাইপের কোশ্চেন্স পড়ে। একটা হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস, সিগনিফিক্যান্ট নাম্বার, আর একটা হচ্ছে এরর কারেকশন। ঠিক আছে, তো চলো তারপর আমরা চলে আসছি একমাত্রিক গতি বা যেটা আমরা বলছি 1 ডাইমেনশনাল মোশন। এখান থেকে আমাদের ফর্মুলা স্টার্ট হচ্ছে। প্রথমেই বলে রাখি কি স্পিড বা যেটাকে আমরা দ্রুতি বলছি, দ্রুতি সমান কি হয় L/T। এলটা হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমাকে যদি গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড বের করতে বলে তাহলে কি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় আমরা করব। সেটাকে দেখানো হয়েছে এখানে, যে ধরো L1 দূরত্ব যাচ্ছে T1 সময়ে, L2 যাচ্ছে T2 সময়ে, আর L3 যাচ্ছে T3, এরকমভাবে চলতেই থাকছে। তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ দ্রুতি যেটা হবে বা অ্যাভারেজ স্পিড যেটা হবে সেটা কি হবে, তোমার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, চলো তারপরে চলে আসি। এরপর আমাদেরকে যদি ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক দ্রুতি বের করতে বলে, ইনস্ট্যান্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ dL/dt, তাই না। এখন তারপরে চলে আসি, তারপর আমরা আসছি বেগ বা ভেলোসিটি। এটা কি হয়, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়। তাহলে যখন আমাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলবে তাহলে কি হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এখানে ওই জন্য S1 + S2 + S3 বাই T1 + T2 + T3। যদি আমাকে ইনস্ট্যান্ট বা যেটাকে আমরা তাৎক্ষণিক ভেলোসিটি বেগ বলছি সেটা কি হবে, সেটা আমাদের হয়ে যাবে ds/dt। ঠিক আছে, এটা হচ্ছে তোমার v সমান, ঠিক আছে, এটাকে আমরা v দিয়ে ডিফাইন করে থাকি, যেটাকে আমরা ইনস্ট্যান্ট ভেলোসিটি বলছি। বেশ, সেটা এখানে আমি আবার এখানে লিখে রেখেছি, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট এখানে লেখা আছে। ds/dt হবে। এরপরে এবার কতগুলো পয়েন্ট আমি তোমাকে এখানে বলছি, এগুলো একটু তোমরা সবাই জানো যদিও, যে প্রাথমিক যে বেগটা থাকে সেটাকে u বলা হয়, টি সময় পরে যেটা অন্তিম বেগ সেটাকে আমরা v বলছি, আর অ্যাক্সেলারেশন বা ত্বরণটাকে আমরা a বলছি, আর অতিক্রান্ত দূরত্বটাকে আমরা s বলছি। তাহলে nতম সময়ে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা sn বলছি, আর কতটা হাইট যাচ্ছে সেটাকে h আর g, মানে প্রত্যেকটা কোনটা কি সিম্বল সেগুলো আমি এখানে তোমাকে একবার প্রথমে বলে দিচ্ছি, তারপরে দেখে নাও যে ফর্মুলাগুলো কি হবে। তারপরে চলে আসছি আমরা অ্যাক্সেলারেশন মানে কি বলো তো, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে বেগের পরিবর্তন, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, অর্থাৎ v - u/t। ভিটা হচ্ছে অন্তিম, টি সময় পরে, ইউটা হচ্ছে প্রাথমিক। তাৎক্ষণিক যদি আমাকে ইনস্ট্যান্ট বলে, ইনস্ট্যান্টগুলো আমরা কী করে ডিফারেন্সিয়েট করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, dv/dt। আবার একটু আগে আমরা দেখলাম dv সমান কি দেখলাম, v সমান আমরা দেখলাম ds/dt। তাহলে এই v এর জায়গায় যদি এই ভ্যালুটা বসাই তাহলে আমাদের আসবে d2s/dt²।
অর্থাৎ যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাব। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো এখানে যদি কোনো বস্তু যদি সমত্বরণ নিয়ে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফর্মুলা একটু দেখে নিই। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যদি ত্বরণ থাকে মন্দন হলে মাইনাস হয়ে যাবে। এস ইকুয়ালস টু কী হয়, অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তারপরে হচ্ছে দেখো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা শেষেরটা বলছি, এস এন সমান হচ্ছে তোমার ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1। দেখো এখানে দেখো আমাদের কিন্তু টাইম দরকার হচ্ছে না, এখানে আমাদের টাইমের প্রয়োজন নেই। আর এখানে দেখো এন মানে যততম সেকেন্ডে বলবে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকবো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলো কখন কীভাবে আমরা ইউজ করব তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। সেজন্য তোমরা অবশ্যই আমাদের যে ডেলি প্র্যাকটিস সেশন যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা দেখো। প্রতিদিন 20 করে কোশ্চেন আছে, মিসলেনিয়াস কোশ্চেন আছে সমস্ত চ্যাপ্টার থেকে। তো সেই কোশ্চেন ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে এই ফর্মুলাগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। এরপরে দেখো যখন কোনো হাইট কভার করছে, তো উচ্চতা যাচ্ছে, তখন আমরা এসের জায়গায় এইচ বলবো, এর জায়গায় জি বলবো, তাই না? যদি অভিকর্ষের বিরুদ্ধে হয় অর্থাৎ যদি উপরের দিকে ওঠা হয় তাহলে জিটাকে আমরা নেগেটিভ বলবো, যদি নিচের দিকে আসা হয় তখন জিটা হচ্ছে পজিটিভ। ওকে, পৃথিবীর উলম্ব গতির সমীকরণ যে সমস্ত সমীকরণগুলো আছে সেগুলো কী হবে, এটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করবো, এসটাকে তুমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করবো, বাকি যা আছে সেম। চলো দেখে নাও একটু। এই তো রয়েছে এখানে তোমার ভি ইকুয়ালস টু কী হচ্ছে, ইউ প্লাস জিটি হবে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্লাস মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, সেটা যদি এগেনস্ট গ্র্যাভিটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ বসাবো, যদি গ্র্যাভিটির দিকে হয় সেক্ষেত্রে আমরা পজিটিভই বসাবো। ওকে, তারপরে চলে আসি। তাহলে এগুলো ছিল সব আমার একমাত্রিক গতি থেকে। এরপরে দেখো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে তোমাদের কি ভেক্টর। তো ভেক্টর থেকে ডেফিনেটলি তোমাদের কিন্তু এই সমস্ত ফর্মুলাগুলো আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা সেটা হচ্ছে দুটো ভেক্টরের লব্ধি, সেটা সি সমান কী হয়, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ঠিক আছে, এখন দেখো যে যদি এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কী হয়, ট্যান থিটা সমান হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ঠিক আছে, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার এখান থেকে কিছু কন্ডিশন আছে দেখো, যে দেখো পরিষ্কারভাবে বুঝতে পারবে এখানে যে যদি এক নম্বর কী বলছে দেখো, যদি যখন আলফাটা যখন 0 হবে তাহলে আলফা 0 মানে কি, এই টার্মটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে এই টার্মটা 0। আচ্ছা সরি, এটা আসছে তোমার ওই এতে আসছে ওই এ সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এই কথাটা বলছে। তাহলে আলফাটা 0 মানে কি, এই টার্মটা 1 হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তখন সি সমান কত হবে, এ প্লাস বি, যার ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম। যদি আলফাটা যদি পাই হয় তাহলে এটা পাই হলে এটা মানটা -1 হবে, তখন এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আসবে, মানে এ মাইনাস বি আসবে, এর মানটা হবে কি মিনিমাম। ঠিক আছে, আবার দেখো যদি π/2 হয় তাহলে π/2 হলে এই টোটাল টার্মটা 0 হয়ে যাবে, তখন হয়ে যাবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর থিটা সমান ট্যান ইনভার্স, আমরা তখন b/a বলবো। ঠিক আছে, ভেক্টরের যোগের যে নিয়মগুলো জানো, এতগুলো নিয়ম তোমাদের না জানলেও চলবে, তাহলে জাস্ট তোমরা এটা একটা রুল মনে রাখবে, a প্লাস বি সমান বি প্লাস এ, এটাকে আমরা কমিউটেটিভ রুল বলছি, আর একটাকে আমরা বলছি, এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভ রুল। এই দুটো মনে রাখলেই হবে, আর বাকিগুলো মনে রাখার দরকার নেই, এগুলো তোমরা অলরেডি কোশ্চেন সলভ করতে করতেই পারবে। ঠিক আছে, তারপরে চলে আসি। তারপরে দেখো রয়েছে ভেক্টরের উপাংশ। ধরো একটা আর ভেক্টর আছে, তার দুটো উপাংশ একটা আছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এখন মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, আলফা। ঠিক আছে, দুটো উপাংশ আছে, একটা এ আর একটা হচ্ছে বি। তাহলে এ সমান আমরা কি পাবো, এ সমান পাচ্ছি আমরা আর সাইন বিটা বাই সাইন আপ আলফা প্লাস বিটা। ওকে, বিটাটা কোনটা বলো তো, আর এর সাথে বি এর যে রিলেশন, ধরো এরকম আছে, ধরো এই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আলফা
আর এটা হচ্ছে বিটা। তার মানে এই দিকে বি আছে আর এইদিকে এ আছে, এই তো ব্যাপার। তার মানে এ সমান আর সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, বি সমান কী হবে আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এখন দেখো এই আলফা প্লাস বিটা মানে এটা কত ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি π/2। তাহলে এটা কত হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা কত হবে আর কস আলফা, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা হবে আর সাইন আলফা। ঠিক আছে, এটা মনে রাখবে। অর্থাৎ এটাকে আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট বলছি, এটাকে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলে থাকি। ওকে, তারপরে চলে আসি। তারপর দেখো, এখন আমরা জানি যে যে আলফা বিটা বা গামা এই যে তিনটে যে অ্যাঙ্গেল আছে এরা কি, এরা হচ্ছে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর কোণ। তাহলে এফ অফ এক্স কোন একটা থাকলে তাহলে পি কস আলফা কিউ কস বিটা আর কস গামা। এফ অফ ওয়াই ধরো তাহলে হচ্ছে পি সাইন আলফা কিউ সাইন বিটা আর হচ্ছে সাইন গামা। তাহলে এটা কোন অ্যাক্সিস বরাবর সাইন টার্ম আছে মানে কি, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর। আর এটা হচ্ছে কস আলফা টার্ম আছে মানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এদের যে রেজাল্ট্যান্টটা সেটা কত হবে, সেটা হচ্ছে রুট আন্ডার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এটা হবে। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো, তাহলে এখানে আমরা দেখলাম যে তাদের, এরপর আমরা দেখব যে যে কোণটা তৈরি হয়েছে ট্যান থিটা সেটা কত হবে এফ ওয়াই বাই এক্স, থিটা সমান ট্যান ইনভার্স এফ অফ ওয়াই বাই এক্স। আবার দেখো যদি কোনো 3D ফিগার থাকে, ঠিক আছে, তাহলে 3D ফিগার যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি একটা স্থানাঙ্ক যদি এক্স ওয়াই আর জেড বলি, তাহলে এটাকে যদি আমরা ভেক্টর টার্মে যদি লিখতে চাই তাহলে কী হবে এক্স আই ক্যাফ ওয়াই জে ক্যাফ জেড কে ক্যাফ, যেখানে আই জে আর কে হচ্ছে কি ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। ইউনিট ভেক্টর মানে কি, এটা হচ্ছে কি হয় এ ভেক্টর বাই মড এ হয়, মানে কোনো একটা ভেক্টর এবং তার যে মডিউলাস ভ্যালু তার যে রেশিও সেই রেশিওটাকে আমরা ইউনিট ভেক্টর বলছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আর এর যদি মডিউলাস ভ্যালুটা বের করতে হয় তখন কি হবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এখন দেখো এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে কোণগুলো আছে আলফা বিটা এবং গামা, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুটা কত হবে না কস আলফা সমান হচ্ছে এক্স বাই আর, কস বিটা সমান হচ্ছে ওয়াই বাই আর অ্যান্ড কস গামা সমান হচ্ছে জেড বাই আর। ঠিক আছে, এখন যদি দুটো আলাদা আলাদা ভেক্টর থাকে, একটা ধরো R1 রয়েছে আর একটা হচ্ছে R2 রয়েছে, তাহলে এদের R1 প্লাস R2 কী হবে, কী করবো আমরা আয়ের কম্পোনেন্টগুলো যোগ করলাম x1 প্লাস x2 আই ক্যাপ, y1 প্লাস y2 জে ক্যাপ অ্যান্ড z1 প্লাস z2 কে ক্যাপ। এটা হলো তোমার তাদের যে লব্ধিটা হবে, অর্থাৎ R1 প্লাস R2 এটা যদি মাইনাস করতাম তাহলে এই জায়গাটা মাইনাস হলে এদের ভেতরগুলো সব কী হতো আমাদের মাইনাস হয়ে যেত। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো এরপর আমরা চলে আসছি ভেক্টরের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে কিছু ফর্মুলা আছে সেগুলো আমরা একটু এখানে দেখব। দেখো ভেক্টর প্রোডাক্ট আছে, তাহলে এ ডট বি মানে কি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এটার যে রেজাল্টটা সেই রেজাল্টটা হচ্ছে স্কেলার হবে। এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা, এদের রেজাল্টটা কী হবে, এদের রেজাল্টটা তোমার ভেক্টর হবে, তাই না। আবার দেখো যদি আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি আমরা ভি সমান কী পাচ্ছি v2 মাইনাস v1, যদি তারা একই দিকে থাকে, ঠিক আছে, যদি তারা বিপরীত দিকে থাকে তখন আমরা কি বলবো, তখন আমরা সেটা বলবো যে v2 প্লাস v1 যদি তারা বিপরীত দিকে থাকে। এখানে আর কয়েকটা পয়েন্ট আমি বলে দিই তোমাদেরকে, এই ফর্মুলা ছাড়াও cos থিটা সমান পেয়ে যাবে a ডট বি বাই এ বি। ওকে, আবার দেখো যদি দুটো সেম ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করো, ধরো আই ডট আই করো, তাহলে এটা কত হচ্ছে আই স্কোয়ার হবে। আই স্কোয়ার মানে এখানে দেখো 1 আছে, কিন্তু যদি তুমি দুটো ভেক্টর সেম ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করো আই ক্রস আই করো, তাহলে সেটা কত হবে, সেটা হবে তোমার 0। তাহলে দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 0 হবে, দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট করলে 1 হবে, মানে 1 নয় সেই স্কোয়ার আছে, যেমন যদি তুমি এ ডট এ বলো তাহলে সেটা হয়ে যাবে তোমার এ স্কোয়ার। ওকে, খেয়াল থাকে যেন, বেশ। তারপরে দেখো যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কি হবে, সেই ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে, তাই না। এখানে যেমন কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে একটু বলে দিই, যেমন ধরো যদি এ ডট বি এটার সময় যদি 0 হয় তাহলে মনে রাখবে এ ভেক্টরটা বি ভেক্টরে পারপেন্ডিকুলার হবে।
আবার দেখো যদি এ ক্রস বি এটার সমান যদি 0 হয় তাহলে মনে রাখবে এ ভেক্টরটা প্যারালাল হবে বি ভেক্টরে, এটা মনে থাকে জানো। আর যখন দুটো ভেক্টর প্যারালাল হয় অর্থাৎ সমান্তরাল হয় তখন কি হয়, এ ভেক্টর সমান হচ্ছে কে ইন্টু বি ভেক্টর আমরা বলতে পারি, যেখানে কেটা কি একটা হচ্ছে স্কেলার। আবার এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে যে তাদের যে আই জে এবং কে ভেক্টরের যে কম্পোনেন্টগুলো থাকে তাদের রেশিওটা সমান হয়। অর্থাৎ যদি x1/x2 সমান হচ্ছে y1/y2 সমানই হচ্ছে z1/z2, এটাও হয় যখন তারা সমান্তরাল হয়। তাহলে এতগুলো কন্ডিশন আমি তোমাদেরকে বললাম সমান্তরাল হওয়ার। ঠিক আছে, একতলীয় হওয়ার কন্ডিশন কিছু আছে দেখবে, যে যদি ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটার সমান যদি 0 হয়, আবার দেখবে এ ডট বি ক্রস সি যদি এটাও সমান যদি 0 হয় তাহলে মনে রাখবে ভেক্টরগুলো কি হবে, একতলীয় হবে। ঠিক আছে, একটা তলের মধ্যে থাকবে। তারপরে চলে আসি, এরপর দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রক্ষেপ অর্থাৎ প্রজেক্টাইল মোশন থেকে দেখব। প্রজেক্টাইল মোশন থেকে আমরা জিনিসটা লক্ষ্য করবো এরকম, যে ম্যাক্সিমাম হাইট যেটা হবে সর্বাধিক উচ্চতা সেটার কি ফর্মুলা, u² sin স্কোয়ার আলফা বাই 2g, মানে যেটা এটার মানটা ম্যাক্সিমাম মানে 1 হয়ে যায় তখন এটা হয়ে যায় u²/2g, এটা ম্যাক্সিমাম হাইট। তারপর হচ্ছে এটা হচ্ছে টাইম পিরিয়ডটা, মানে টাইম পিরিয়ডটা কত লাগে টোটাল, সেটা হচ্ছে 2u sin আলফা বাই g এটা। তারপর হচ্ছে প্রক্ষেপ সীমা রেঞ্জ, এটা কত হয় u² sin 2 আলফা বাই g, তাহলে এটারও ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে u²/g, তখন অ্যাঙ্গেলটা কত হবে আলফাটা, তখন হচ্ছে 45 ডিগ্রি হবে, তখন অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। যে সঞ্চার পথটা থাকে সেই সঞ্চার পথটা কি হয়, তোমার প্যারাবোলিক পথ হয়। সেটা রিলেশনটা কি, মানে ইকুয়েশনটা y=x tan আলফা মাইনাস g/2u² cos² আলফা x²। ওকে, এটাও আমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যে ফর্মুলা তিনটে আছে, 1, 2 এবং 3, এই 3টে ফর্মুলা থেকে ধরে রাখো 2টো প্রশ্ন কি একটা কোশ্চেন ডেফিনেটলি তোমাদের কিন্তু আসবে। জাস্ট এই ফর্মুলাগুলো থেকে ডাইরেক্ট হয় ম্যাক্সিমাম হাইট বের করতে বলবে, না হলে তোমার ম্যাক্সিমাম রেঞ্জ বের করতে তোমাদেরকে বলবে। তোমরা অবশ্যই কিন্তু এগুলো করবে। ঠিক আছে, বেশ, তারপরে চলে আসি। এরপর আমরা আসছি যেটা, সেটা হচ্ছে নিউটন লজ অফ মোশন, নিউটনের গতিসূত্র। এখান থেকে কি মনে রাখবে, এখান থেকে ফর্মুলা যেটা করতে হবে প্রথমেই সেটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, সেটা কি হয়, সেটা হচ্ছে ভর ইন্টু বেগ m ইন্টু ভি। প্রযুক্ত বল সমান কী হয়, সেটা হচ্ছে প্রযুক্ত বল সমান আমরা জানি সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এটাকে আমরা এই ফর্মেও বলতে পারি যে dp/dt বলতে পারি। আবার এটা বলা যেতে পারে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটাও হয়। বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স যেটাকে আমরা বলছি সেটা কি হয়, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হয়, অর্থাৎ f ইন্টু টি সমান mv মাইনাস mu। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো চলন্ত লিফটের ক্ষেত্রে যেটা হয়, যেটা চলন্ত লিফটের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে, যে যদি ওপরে ওঠে এ ত্বরণ নিয়ে তাহলে সেক্ষেত্রে কী হয়, নিজেকে একটু ভারী মনে হয়, তাহলে n সমান তখন কী হবে m ইন্টু জি প্লাস এ। যদি এ মন্দন নিয়ে ওপরে ওঠে তখন সিম্পল ব্যাপার, এটা কী হবে নেগেটিভ হয়ে যাবে, m ইন্টু জি মাইনাস এ হয়ে যাবে, তখন কিন্তু নিজেকে হালকা মনে হবে। যদি এ ত্বরণ নিয়ে নিচে নামে সেক্ষেত্রে কী হবে n ইন্টু n ইকুয়ালস টু m ইন্টু জি মাইনাস, এক্ষেত্রেও নিজেকে কী হবে হালকা মনে হবে। মন্দন নিয়ে যদি নিচে নামার সময় তখন কী হবে, নিচে নামার সময় এটা তখন প্লাস হয়ে যাবে, কারণ তখন এই কেসটা, তার মানে আমরা দেখলাম এ মন্দন নিয়ে নিচে নামা আর এ ত্বরণ নিয়ে উপরে ওঠা কেস দুটো সেম, আর এ মন্দন নিয়ে উপরে ওঠা আর এ ত্বরণ নিয়ে নিচে নামা এই দুটো কেসও কিন্তু সেম। ঠিক আছে, তারপরে যে দেখো যে যদি স্থির থাকার সময়ে সমবেগে যদি ওঠানামা করে, অর্থাৎ যদি কোনো এটা যদি 0 হয়, সমবেগ মানে কি এটা 0, তাহলে সেক্ষেত্রে এনটা কত হবে mg, মানে নিজেকে কিছুই মনে হবে না, নিজের যেটা ওয়েট সেটাই থাকবে। আর যদি কোনো অবাধে পড়ে অর্থাৎ কোনো বাধা না থাকে, ধরো তারটা হয়তো ছিঁড়ে গেল বা কেটে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে তোমার জি আর এটা সমান হবে, তখন এনের মানটা কি হবে, এনের মানটা হচ্ছে 0, নিজেকে ভারহীন মনে হবে। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি আছে, খুব ইজিতে আমরা জানি m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে তোমার যে এইটা হচ্ছে সংঘর্ষের আগে মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগটা কি হয় সমান হয়। ঠিক আছে, এটা থেকে দেখবে বুলেটের যে কোশ্চেনটা থাকে m ইন্টু ভি প্লাস ক্যাপিটাল M ইন্টু ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 0 হয়।
স্মল এমটা হচ্ছে বুলেটের ভর, স্মল ভিটা হচ্ছে বুলেটের গতিবেগ, ক্যাপিটাল এমটা হচ্ছে বন্দুকের ভর, আর ক্যাপিটাল ভিটা হচ্ছে বন্দুকের প্রক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি। ওকে, তারপরে চলে আসছি, তারপর আমরা চলে আসছি সেটা হচ্ছে ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ। ঘর্ষণ থেকে কী করবো দেখো, ঘর্ষণ বল যেটা এফ সেটা কি হয় মিউ ইন্টু এন হয়। মিউটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এনটা হচ্ছে লম্ব বল। ওকে, যদি কোনো অমসৃণ তলের উপর অবস্থিত এম ভর বিশিষ্ট একটি বস্তুর উপর যদি অনুভূমিক দিকে এফ বল প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি ত্বরণ সৃষ্টি হবে, এ ইজ ইকুয়াল টু এফ মাইনাস মিউ এন বাই এম। এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে না, এফ যে ফোর্সটা দেওয়া হচ্ছে সেটা কি করছে, বস্তুটাকে গতিশীল করছে এবং তার সাথে সাথে কি করছে যে তোমার ফ্রিকশনটা আছে সেটাকে ওভারকাম করছে। তার মানে এফ ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে এম এ প্লাস মিউ ইন্টু এন। তাহলে এখান থেকে এ বার করতে গেলে এটা চলে আসবে এ সমান এফ মাইনাস মিউ এন বাই এম। ওকে, তারপরে চলে আসি, তারপরে দেখো রয়েছে এখানে আমরা পরিষ্কারভাবে লেখা আছে যে যদি তোমার থিটা নতিকোণ বিশিষ্ট নততলের উপর এম ভর বিশিষ্ট একটি বস্তু যদি সঠিক সময় যদি সাম্যাবস্থায় থাকে আর তাহলে স্থিতিকোণ বা বিরিম কোণটা যেটা থিটা হয়, সেক্ষেত্রে এন সমান কি বলবো এম জি কস থিটা, আর এফটা হচ্ছে কি মিউ এম জি কস থিটা বা এম জি সাইন থিটা হয়। তাহলে মিউ সমান হচ্ছে ট্যান থিটা, এটাকে আমরা নতিকোণ বা বিরাম কোণ বলে থাকি। মিউ সমান হচ্ছে ট্যান থিটা। স্থিতিকোণের ক্ষেত্রে আমরা দেখেছি মিউ সমান কি দেখেছি, সেটা হচ্ছে ট্যান ল্যামডা। তাহলে ট্যান ল্যামডা আর ট্যান থিটা সমান হচ্ছে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা হয়। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ কোণ ল্যামডা আর স্থিতিকোণ হচ্ছে বা বিরাম কোণ হচ্ছে থিটা। তাহলে এরা দুজন কি হয়, এরা দুজন সমান হয়। এই কেসটা কখন হচ্ছে না, যখন নততলের মধ্যে সাম্যাবস্থায় রয়েছে, মানে ধরো এইরকমভাবে বস্তুটাকে কী করা আছে, বস্তুটাকে এরকমভাবে সাম্যাবস্থায় রাখা আছে, না গড়িয়ে নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে পুশ করে তোলা হচ্ছে, সেই ক্ষেত্রে এই কন্ডিশনগুলো সব হবে। তারপরে চলে আসি দেখো, তারপরে এখান থেকে আমাদের এটা মনে রাখতে হবে কি, যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বল এন হলে তাদের লব্ধি কী হয়, কিউ সমান হচ্ছে এন ইন্টু রুট ওভার অফ 1 প্লাস মিউ স্কোয়ার। আর অভিকর্ষ বলের প্রভাবে যদি নততল বরাবর যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে এ সমান কত হচ্ছে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ওকে, আশা করি তোমরা এটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা এখান পর্যন্তই পড়লাম। আজকে আমরা ফ্রিকশন পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে সার্কুলার মোশন, রোটেশন, স্ট্যাটিক্স এগুলো থেকে আমরা ফর্মুলাগুলো রিভিশন করব। যদি ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই আমাদের যে প্র্যাকটিস ক্লাস, যে মোস্ট এক্সপেক্টেড এক্সাম ওরিয়েন্টেড পেপারের যে ক্লাস আছে সেই ক্লাসগুলো অলরেডি তোমরা দেখো, কারণ ওই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের প্রিপারেশন লেভেলটাকে নেক্সট লেভেলে পৌঁছানোর জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আজকে ক্লাসটা এখানে শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।